আর হচ্ছে এটার প্রতি একটু লোভ কাজ করতেছে, দেখা যাক কি হয়। সময় হচ্ছে 2:35 অ্যান্ড বাইকটাকে কোল্ড স্টার্ট দিয়ে রাখছিলাম 1 মিনিটের মতো। আর কোল্ড স্টার্টের ব্যাপারটা হচ্ছে, আপনি যখন এই ধরনের এফআই বাইকগুলো স্টার্ট করবেন, বিশেষ করে ইয়ামাহার, অন্যান্য কোম্পানিতে কিছু এদিক সেদিক প্রবলেম থাকতে পারে বা একটু সেটিংস এদিক সেদিক থাকতে পারে। আমি 2-1টা কোম্পানি পাইছিলাম এরকম। যখন স্টার্ট দিবেন এই বাইকটা, তখন দেখবেন যে আরপিএম 2000 এখানে থাকবে অ্যান্ড তারপরে 1000-এর পরে 2 কাটা, তার মানে 1400-র মতো এরকম হচ্ছে আইডল যে আরপিএমটা, ওইটাতে এটা ফিক্স হয়ে যাবে। তারপরে আপনি চালানোটা ভালো। এইটা নর্মালি হচ্ছে যে সমস্ত দেশে অনেক ঠান্ডা পড়ে বা ইঞ্জিন একদম ঠান্ডা হয়ে থাকে, তখন ওই ঠান্ডার টাইমে কোল্ড স্টার্ট দিয়ে ইঞ্জিনটা গরম করে রওনা হওয়ার জন্য। যদিও আমাদের দেশে ওই পরিমাণ ঠান্ডাটা পড়ে না, কিন্তু তাহলে আমাদের দেশে কেন আমরা কোল্ড স্টার্ট দিব বলেন তো? আসলে আমাদের দেশে কোল্ড স্টার্ট দিব হচ্ছে, আপনার বাইকটা যখন বন্ধ থাকবে তখন ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলগুলো আছে তখন ওগুলা নিচে পড়ে যাবে। অ্যান্ড ইঞ্জিন অয়েলগুলো যখন নিচে পড়বে, স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা নিচে মোটর আছে, ওইটাকে উপরে হেডে তুলে দিবে এবং সমগ্র ইঞ্জিনে আবার বেয়ে বেয়ে ওটা পড়বে, যে জিনিসগুলো ঘুরতে থাকে। তখন পুরাটার মধ্যে ছড়ায় যাওয়ার পর আপনি যদি পুল করেন, প্রেসার দেন, তাহলে বাইকটা সুন্দরভাবে ইঞ্জিন অয়েলটাকে নিয়ে ওই প্রেসারটা নিতে পারবে। আর যদি শুকনো অবস্থায় টান দেন, তাহলে বিভিন্ন রকম ঝামেলায় পড়তে পারেন, বিভিন্ন রকম প্রবলেম হইতেই পারে। একটা জিনিস, আপনি যদি হঠাৎ দৌড় দেন, অনেক সময় দেখবেন রগে টান খেয়ে যায়। আর যদি আপনি একটু ওয়ার্ম আপ করে আস্তে আস্তে ওয়ার্ম আপ করে দেন দৌড় দেন, তাহলে কিন্তু ওই যে রগে টান খাওয়া বা এই ধরনের প্রবলেমগুলোতে পড়ার পসিবিলিটি কম থাকে। এই জন্য যে কোনো স্পোর্টসে শুরুতে হচ্ছে একটু ওয়ার্ম আপ, একটু চক্কর খেলার আগেও দেখবেন মাঠে কয়েকবার চক্কর দিয়ে নেয়, ওই হলো ব্যাপার। যাই হোক, বেশ সময় হয়ে গেছে। শুভ ভাইকে ফোন দিছিলাম, উনিও খাওয়া দাওয়া করে নেই। আর আমি একটু দেখি সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা। এই দেখাও, হ্যালো, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে, নিশ্চিন্তে আমি এবার বের হয়ে যেতে পারি। আর যেটা বলতেছিলাম, শুভ ভাইয়ের সাথে কথা হইলো, আমি বললাম ভাই খাইছেন? বলেন ন। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমি আসতেছি, এসে একসাথেই খাওয়া দাওয়া করি আজকে, চলেন বের হই তাহলে। স্বাভাবিক জীবনে আমরা এক এক দিন এক এক রকম কাজ করার কারণে একটা জিনিস একদমই টের পাই না বা বুঝতে পারি না। সেটা হইল যখন আমরা কোনো জায়গায় কোনো ট্যুরে থাকি, ধরেন একই রিসর্টে বা একই হোটেলে আমরা যখন অনেক দিন থাকি, তখন এই জিনিসটা আমার চোখে পড়ে। আপনাদের পরে কিনা একটু বললেন, সেইটা হইল যে কই যাবে এই গাড়ি? আচ্ছা, সেটা হইল, এই চিপা দিয়ে চলে যায়। সেটা হইল যে দেখবেন সকালে ঘুম থেকে উঠতেছেন, ওঠার পরে রেস্টুরেন্টে যাওয়ার পায় তারা, সবাই রেডি হবে, রেস্টুরেন্টে যাবে, খাবে, অ্যান্ড খাওয়া দাওয়ার পর কোনো একটা স্পট ভিজিট, অ্যান্ড দেন হয়তো স্পট ভিজিট শেষে বাসায় আসলেন বা এর মধ্যে দুপুরের খাবার সময় হয়ে গেল, মানে লাঞ্চ টাইম হয়ে গেল, অ্যান্ড তারপরে আবার খাইলেন, তারপরে আবার হয়তো কোথাও বসলেন অথবা কোনো জায়গায় ঘুরতে গেলেন বা হোটেলেই আসলেন, অ্যান্ড দেন আবার ওই যে রাতে বের হয়ে খাওয়া, মানে 3 বেলা খাওয়া এবং বিভিন্ন স্পট ভিজিট ছাড়া আর তেমন কিছুই করার থাকে না। তখন ওই টাইমটা না, যেহেতু আমরা বাইকার, আমার বিশেষ করে আমার এই জিনিসটা বেশি লাগে যে বাইককেও কিন্তু একটা সময় পর পর ইঞ্জিন অয়েল এবং সবচেয়ে যেটা বেশি খাওয়াইতে হইতেছে সেটা হলো বাইকে ফুয়েল ঢুকাইতে হইতেছে। অ্যান্ড আমাদেরও ফুয়েল ঢুকাইতে হইতেছে, আমাদের তো ফুয়েল না, ফুড ঢুকাইতে হইতেছে। এই ফুড আর ফুয়েলের চক্করে যখন একই জায়গায় অনেক দিন থাকা হয়, একটা স্পটে একটা এলাকায় অনেক দিন থাকা হয়, হোটেলে বিশেষ করে, কেন যেন আমার মনে হয় যে আমরাও কীরকম যান্ত্রিক, আমাদেরও ফুয়েল দিতে হইতেছে, আমরাও ঘুরতেছি, মানে নিজেকে একটু যন্ত্র মনে হয়ে যায়। এই জন্য আসলে যে কোনো একই জিনিস বেশি দিন রিপিট করা ঠিক না, চেঞ্জ করে মানে আপনার লাইফস্টাইল চেঞ্জ করা উচিত। লাইফস্টাইল চেঞ্জ করলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। অ্যান্ড এই যে দেখেন না, আমি মাঝে মধ্যে মানে আমার এই কি বলবো, আসলে আমার লাইফ যে অনেক সুন্দর এটা আমার কাছে মনে হয়, আমি জানি না আপনাদের সুন্দর মনে হয় কিনা। আমি বাইক চেঞ্জ করি, আমি আমার থাকার জায়গা চেঞ্জ করি, দেখা যায় এইদিকে থাকি ওদিকে থাকি, বা ঘুরে ঘুরে যখন ঢাকায় বোর হয়ে যাই তখন ঢাকার বাইরে যাই। আসলে আমাদের একটা বড় সমস্যা কি, আমরা সঞ্চয়ের পেছনে অনেক টাকা খরচ করি। আমার বন্ধু সঞ্চয়ের পেছনে না, আমরা সঞ্চয় করার পেছনে, মানে দেখা যায় লাইফে পুরো জীবনটা সঞ্চয় করতে করতেই এক সময় শেষ হয়ে যায় জীবনটা। কখনো কি আসলে এরকম চিন্তা করছি যে যা ইনকাম করবো এর 40% খরচ করব প্রতি মাসে, 40% দিয়ে মজা রোজা করবো এবং 60% লাগে সঞ্চয় করব, অথবা 50-50, অথবা এমনও তো হইতে পারে তাই না, 40% রেখে দিলাম যেই রেস্ট অফ দ্য লাইফে, মানে যেই পরবর্তী যেই সময়টা আর কি, বয়স যখন হবে তখন যখন ইনকাম করতে পারবো না তখন এর জন্য প্রতি মাসে 40% রেখে দিলাম, অ্যান্ড 60% হচ্ছে এখনকার জন্য খরচ
করলাম যেই শখগুলো আমার আছে। ধরেন আপনার শখ আছে একটা ভালো স্পিকারে গান শোনা, আপনি স্পিকার কিনলেন। আপনার শখ আছে একটা বাইক কেনা, আপনি টাকা জমায় বাইক কিনলেন। এই জিনিসটা কিন্তু চাইলে আমরা করতে পারি, বাট আমরা কি করি জানেন? আমরা একদম ফুল টাকাটাই চেষ্টা করি রাখার, একদম যেটা না হইলেই না, মানে একদম যেটা রিয়েল চাহিদা, খাদ্য বস্ত্র বাসস্থান, ওই খরচগুলো বাদে বাকি টাকাটা সঞ্চয় করারই ট্রাই করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাস্তা ভুল করে পুরা আরেকটা গোল চত্বর দিয়ে আসছি। যদি ওই পেছনের গোল চত্বর দিয়ে আসলে একটু রং আসতে হয়, যাক ভালোই হয়েছে রাইট আসলাম। চলেন এদিকেই কোনো একটা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিব, আর তার আগে বাইকটাকে বাইক ফেরিতে রাখি, তাহলে একটু সেফ রাখা যাবে। আমি এই বাইকটার মধ্যে এখনও কোনো জিপিএস লক বা কিছু লাগাই নেই, জাস্ট একটা ওই ডিস্ক লক পকেটে নিয়ে ঘুরি, ওইটাই লাগায় রাখি কোনো জায়গায় যদি রাখার হয়। ওকে, এখানে রেখে দিই, শোভেরে নিয়ে খাইতে চলে যাই। আর এখানে খাওয়া শেষে আমার আবার একটা বিল পাবো আজকে, আবার তেজগাঁর দিকে যাওয়া লাগবে। এটা হলো ইয়ামাহা, এটা হলো হন্ডা। ভিতরে ঢুকলেই দেখা যেতেছে সুজুকি এফজেড, এই সেই। আরে 4V কিলো কত এটার? 3200 কিলো মাত্র। বাবা রে বাবা, এটা কি নতুন গ্রাফিক্স এই 2024-এর, তাই না? কোকেন, এটা একদম দেখলেই নেশা ভাই। আসলে বাইকটা অনেক সুন্দর। নতুন কিছু আছে? এটা তো নতুন দেখা যাইতেছে মনে হয়। আরে সর্বনাশ, নতুন নতুন সব বাইকের সমারোহ দেখি এখানে ভাই। এটা তো ভাই সুপার একটা বাইক আনছেন। এই নীল বাইকটা দেখলেই আমার কাছে মনে হয় যে মেড ফর ইচ আদার, মানে আমার জন্যই মনে হয় বানাইছে। আমি 4V নীল চালাইছি তো এর আগে, মানে আমার নীলের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা। অনেক সুন্দর বাইকটা। সাউন্ড রেকর্ড হয়? হ্যালো হ্যালো, হ্যাঁ। আরে ভাই যা কিনছি ক্যামেরা নতুনটা, চমৎকার সাউন্ড দেয়। যাক, বাইক কালেকশন মোটামুটি ভালোই আছে। অ্যান্ড এই বাইকটা আমার এক সময় ছিল, একদম সেম এই বাইকটাই ছিল, মনস্টার এডিশন। এটা মনে হয় BS6 ইন্ডিয়ান, এম মনস্টার বলে এটারে। আর হচ্ছে এটার প্রতি একটু লোভ কাজ করতেছে, দেখা যাক কি হয়। খাওয়া দাওয়াটা শেষ করে নিছি, ওটার ভিডিওর মধ্যে আনি নেই। 3:06 বাজে, আমার 3:30টার মধ্যে থাকতে হবে হচ্ছে তেজগাঁ। চলেন আমরা বাইকটাকে স্টার্ট দেন। অল্প কিছুক্ষণের মধ্যে ধুলা পড়ে বাইকটার অবস্থা, এমনিতেও ময়লা ছিল, আরও ময়লাময় হয়ে গেছে। ধুলা ঝাড়তে যায় দেখি কাপড়ের মধ্যে আরও বেশি ধুলার অন্য হয়ে গেছে। চলেন আমরা বের হই। অ্যান্ড একটা বাইকের শ্যুটও নাকি আজকে শোভাই করতে যাবে, এর আগে আমি কাজটা সেরে আসি, তারপরে আমরা আগার গায়ে বিকেলবেলা ট্রাই করব একটা চিল আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আমার বাইকে কি কেউ উঠা বসছিল? পেছনের এই যে আকামগুলা যে করে, একটা বাইক রাইখা গেলেই এটার মধ্যে বসতে হবে, এবং লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট এই যে সরাইতেই হবে। কেন যে মানে বাইকে বসলেই লুকিং গ্লাসগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে, এই ব্যাপারটাই আমার মাথায় আসে না। বসলেই ফাউল লোকজন সব। আমি যখন প্রথম ডেইলি লাইফ ব্লগগুলো দেওয়া শুরু করলাম, মানে মাসে 30 দিনে 30টা ব্লগ দেওয়া শুরু করলাম, আমার মিরপুরের অনেক ভাই ব্রাদার যারা ব্লগ করতো বা করে বা করতেছে এখনো পর্যন্ত, তারা অনেকেই বলতো যে ভাই প্রত্যেক দিনে একটা কন্টেন্ট, আসলে আপনি উত্তরায় থাকেন তো এই জন্য দেওয়া সম্ভব, উত্তরায় দেখা যায় অনেক মানে খোলামেলা জায়গা আছে, তারপরে এই সেই অমুক তমুক এই ব্যাপারগুলো বলতো আর কি। তা আমি ইদানিং তো এইদিকে আমার মাঝে মাঝে থাকা হয় মিরপুরে, আমি তো দেখলাম আসলে ডেইলি লাইফ ব্লগ করার জন্য যে খোলামেলা জায়গা লাগবে এটা তো কোনো বড় ইস্যু না। অনেকেই বলে না যে কন্টেন্ট পায় না, আসলে কন্টেন্ট পাওয়ার কি আছে? আমি যে ভিডিওটা করি এখানে তো কন্টেন্ট খোঁজার আমার তেমন কিছুই নাই, জীবনে হারানোর বা পাওয়ার কিছুই নাই। আমার লাইফে যা ঘটতেছে, আজকে যদি এই দোকানটায় বসে আমি এক কাপ চা খাই, এটাই যদি আমি দেখাইতে পারি, তাহলেই তো ডেইলি লাইফ ব্লগ। লাইফের যে ব্যাপারগুলো মানে শেয়ার করা সম্ভব না, ওই ব্যাপারগুলো ছাড়া বাকি ব্যাপারগুলো যেগুলো শেয়ারেবল, ওইগুলো শেয়ার করাই তো আসলে ডেইলি লাইফ ব্লগের অংশ। যাই হোক, বলতেছি এই ব্যাপার। দেখেন ওনাদের এই যে নিয়ে স্ট্রেচার নিয়ে যাইতেছে না, কি বলে যেন এগুলাকে, ওই যে পায়ে ব্যথা পাইলে যে পাটা ভাঙলে যে মানুষ ইউজ করে, আমি অনেক দিন ইউজ করছি আমার পায়ের সার্জারির পরে। তাহলে এইটাই হলো ব্যাপার। আপনি যদি ডেইলি লাইফ ব্লগ করতে চান, আপনার লাইফ যে খুব সুন্দর হইতে হবে ব্যাপারটা তা না, তবে ডেইলি লাইফ ব্লগ করে লাইফটাকে সুন্দর করা যায়। যেমন আমি এখন হয়তো একা যদি এই রোডে চলাফেরা করতাম ব্লগ ছাড়া, আচ্ছা এই বাড়িটা রাস্তার মাঝখানের একটা বাড়ি, এটা নিয়ে এরকম পৃথিবীতে বেশ কয়েকটা বাড়ি আছে, তার মধ্যে এটা একটা, যেগুলো হচ্ছে রাস্তা হয়ে গেছে কিন্তু মাঝখানে বাড়িটা অন্য মানুষের সম্পদ, অ্যান্ড তারা কেস করে রেখে দিচ্ছে, এই জন্য রাস্তার মাঝখানে একটা বাড়ি থেকে যায়, তার মধ্যে এটা একটা। যেটা বলতেছিলাম, লাইফটা অনেক সুন্দর হয়ে যায় হচ্ছে আমার কিভাবে, আমি এই রাস্তা দিয়ে হয়তো ভুম 80-90 চালায় চলে যেতাম কাজে, বাট ডেইলি লাইফ ব্লগ করার কারণে আমি অনেক সেফলি রাইড করি, আমি অনেক রাইডও সেফলি রাইড করি। দেখা যায়
অনেকে অনেক পাগলা রাইড করে চলে যেতেছে, বাট আমি আমার মতো সেফ আস্তে ধীরে যাই, কারণ আমার একটা সুন্দর ভিডিও বানাইতে হবে অ্যান্ড আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দেওয়া লাগবে। আমি যা খুশি তার রাস্তায় যদি করে আপনাদেরকে মেসেজ দিই এরকম 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 এরকম, তাহলে তো ভাই আপনারা কয়দিন পরেই আমাকে গালি দিবেন। অ্যান্ড আমি তো ভিডিও করে গালি খেতে চাই না, এই কারণে আমি ট্রাই করি হচ্ছে একটু সুন্দর সুস্থভাবে রাইড করার জন্য এবং এই ব্লগের মাধ্যমে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আসলে সত্যি কথা যেটা, যে এমনিতেও তো জীবন চলতেছে। এ ভাই ওই নামে রে ভাই, রাস্তার মাঝখানে এভাবে নামে কেউ? ওই যে লোকটা যদি ডাক দেয় বলে আচ্ছা আমি নামি। আমি জিজ্ঞেস করলাম না রাস্তার মাঝখানে এইভাবে নামে কেউ? লোকটা বললো ভালো হইতো যে আমি নামি। আচ্ছা আমি এটা কই দিয়ে কই যাইতেছি? সরি ভাইয়া, সরি। আমি হচ্ছি মানে বুঝতে যায় না বুঝতে যায় আরেকজনের উপরে উঠায় দিতেছিলাম এক, আর সেকেন্ড হচ্ছে আমি যাবো কই আর যাচ্ছি কই। আমার তো রাস্তা আসলে ভুল হয়ে গেছে, আমার ওই ডানের রাস্তায় বেরোতে হবে, আর এইখান দিয়ে কি ডানের রাস্তায় যাওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা আমি এটাও জানি না। চলেন দেখি, ওদিক দিয়ে যদি যাইতাম বিজয় সরণি দিয়ে যাইতে পারলে আমার বেশি ভালো হইতো। আয় রে, ডেলি লাইফ ব্লগ করতে যা বলতেছিলাম যে লাইফ সুন্দর, এখন তো লাইফ আমার অসুন্দর হয়ে গেল, পুরাই ভুল রোডে ঢুকে গেছি আমি। হায় রে, আরেক বেটার উপরে যায় উঠতে গেছিলাম। ছি, এটা একটা কোনো কাজ করছি আমি? ছি রানা, ছি। আবার এইভাবে এত ফাস্ট বাইক চালাইতেছো কেন তুমি? এই গাড়িটা ওভারটেক করো অ্যান্ড দেন স্লো হয়ে যাও। হ্যাঁ, আস্তে ধীরে যাও, এত তাড়াহুড়ার কিছু নাই, ধীরে সুস্থে যাও, অনেকদিন বাইক চালাও। একটা ইউটার্ন পাইছি, কিন্তু টু মাচ রিস্কি এইটা। ওই পাশের রাস্তা বন্ধ যতক্ষণ না হবে ওই মাথা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, ততক্ষণ এই টু মাচ রিস্কি ব্যাপারটা বন্ধ হবে না। এখান দিয়ে ঢুকা আর ছুরির নিচে মুরগির গলা দেওয়া সেম কাহিনী। প্রচুর ফাস্ট আসতে সবাই, আর এখানে যদি একবারে কোনো গাড়ি না ঘুরতে পারে তাহলে খবর আছে, পেছনে আস্তে আস্তে আইসা পেছন থেকে মেরে দিবে। যাক, আমারও হুদাই প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা হুদাই আমার ঘুরতে হইলো। আমি যাব হচ্ছে ওই রাস্তায়, ঢুকে গেছি ওই রাস্তায়, অ্যান্ড এখান দিয়ে এই রাস্তায়, অ্যান্ড সামনে দিয়ে বাম দিয়ে আবার ওই রাস্তায়। আরে ভাই, রাস্তা রাস্তার ফাপরে পড়ে গেছি আজকে। বিয়ে আর বাচ্চা হইলেই একটা হিজড়া আতঙ্কে পড়তে হয়, আর এইখানেই একটা বিয়ের গাড়ি সিগনালে পড়ছে, অ্যান্ড একজন হিজড়া এটাকে মোটামুটি আটকাই ধরছে। সে তো অনেক টাকা দিচ্ছে দেখা যাইতেছে, অনেকগুলা নোট, বাট তারপরে উনি ছেড়ে কথা বলতেছে না। যাক, অল্পতে ছাড়ছে মনে হয়। না, খুব একটা টাকা যে নিছে তা না, অল্প স্বল্প টাকাই নিছে। আরে মা, এত গরম লাগতেছে কেন পায়ে? রাস্তা থেকে গরম উঠতেছে ইদানিং। এই ব্যাপারটা একটু বেশি ছড়ায় গেছে। আমি এর আগে সেও খেয়াল করলাম, স্টাফ রোডের ওই দিক থেকে বনানী পর্যন্ত প্রায় 10-15 জন ওনারা কাজ করতেছিল, ট্রান্সজেন্ডার যারা। এখানে মনে হয় একজনই করতেছেন। মোটরসাইকেলওয়ালা বারে ঘুরে পিছনে দেখতেছে। ওনার সাথে মনে হয় একটু আগে ওনার কাছে মনে হয় টাকা চাইছিল। তেজগাঁয়ের কাজ যখন শেষ করে বের হইতেছি তখন সময় হচ্ছে 3:56, 4টা অলরেডি বাজে। আর এইদিকে মেন রোডের সব গাড়িগুলো হচ্ছে চিপা দিয়ে ঢুকতেছে। এটার পেছনের কারণ হচ্ছে মেন রোডে প্রচণ্ড জ্যাম। আমিও ঢুকতে যেয়ে দেখছি এই জ্যাম থেকে মোটামুটি মেন রোড থেকে নিস্তার পাওয়াটা খুব কষ্টের, দুষ্কর, কষ্টসাধ্য। সাউন্ড কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি মাঝে মধ্যে যে এই ধরনের কিছু বাংলা ওয়ার্ড বলি না, যেগুলো হচ্ছে সবসময় প্রচলিত শব্দ না, মানে একটু কাব্যিক, যেমন দুষ্কর বা অনেক কষ্টসাধ্য, এই ধরনের ওয়ার্ডগুলো আমার এক ভাবি, মানে আমাদের এক ভাই ব্রাদারের ওয়াইফই বলতেছে যে ভাই আপনি কি স্ক্রিপ্ট করে ভিডিও করেন? আপনি এই ধরনের কঠিন ওয়ার্ডগুলা কই পান? ওরে ভাই, আসলে আমি যতটুকুই পড়ালেখা করছি আমি খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছি, এবং মনোযোগ দিয়ে বলতে হচ্ছে এই ধরনের অদ্ভুত যে ওয়ার্ডগুলা, এগুলা যখনই আমার কানে আসছে আমি ওইটারে একদম মানে এটারে কি বলে, এটারে মনের ভিতরে গেঁথে রাখার ট্রাই করছি। অ্যান্ড এই জন্য অনেক কঠিন ব্যাপার স্যাপার, অনেক কঠিন উচ্চারণ, যেমন বানান দেখা যাবে পদ্মা কিন্তু বলতে হবে পদ্মা, বানান দেখা যাবে ব্রাহ্মণবাড়িয়া বা ব্রহ্মপুত্র বা ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ কিন্তু বলতে হবে ব্রাহ্মণবাড়িয়া। এই ধরনের ব্যাপারগুলো আমি আসলে ছোটবেলা থেকে খুব বেশি খেয়াল রাখার ট্রাই করছি আসলে, যাতে এইগুলা ভুল না হয়। অ্যান্ড এই বাংলা এই সমস্ত ব্যাকরণে আমি মোটামুটি ভালো মার্কও তুলতে পারতাম। যদিও পরবর্তীতে যখন 9-10 বা এর উপরে পড়ালেখা করছি তখন ইংলিশ অ্যান্ড বাংলা গ্রামারে রেগুলার আমার 10-2 33 পাস করতে হইতো, বাট ছোটোবেলায় এগুলো আমি খুব ভালো বুঝতাম। এই হচ্ছে আমার অবস্থা, অ্যান্ড সামনের অবস্থা হচ্ছে এরকম। আমি জানি না ভিডিওতে আর কিছু আজকে দেখাইতে পারবো কিনা। এই যদি জ্যামের অবস্থা হয়, এখান থেকে আমরা বের হয়ে কিভাবে যাব? এখন বাজে মাত্র 3:58, তাহলে মানে কেমনে কি এই অবস্থায় যদি এরকম জ্যাম হয় 5টার পরে, তাহলে এই জায়গায় কি হয়? এখন কি সব কিছু 3টায় বন্ধ হয়ে যায় কিনা? এত জ্যাম তো
আমি জীবনে আমার লাইফে এরকম দেখি না, এই জায়গায় এরকম জ্যাম। হো ফাইনালি এখন আমি আসি হচ্ছি আগারগাঁও রোডে। আজকে যদিও আরেকবার আগারগাঁও আসতে হবে, এখানে একটা ফটোশ্যুট আছে আজকে আমাদের বিকেলে। এখন সময় হচ্ছে 4:12 আর আমাদের ফটোশ্যুট হচ্ছে 5:30টার দিকে। যাক, ব্যাপার না, আবার আসবো। আর আজকে প্রচুর চমকালো রোদ উঠছে। রাতে সম্ভবত হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, আর সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে প্রচণ্ড রোদ। এই ভয়ে বের হইতে ইচ্ছা করতেছিল না আসলে। অ্যান্ড তারপর একটু মেঘলা হয়েছে, পরে বের হয়েছি। অ্যান্ড রোদ আর মেঘ ইদানিং খুব অদ্ভুত খেলা খেলে। আমার হাত পুরো কালোই হয়ে গেল এই লাস্ট কয়দিনে। 10 থেকে 15 দিন লাগবে আবার এটা ঠিক হইতে। যাক, আর কিছুদিন পরে একটু ঠান্ডা পড়বে, তো তখন আবার স্লিপ পড়তে পারবো, মানে উইন্ড ব্রেকার পড়তে পারবো, তখন আবার হাত সুন্দর হয়ে যাবে। আর এখন দেখি স্লিপ পাইলে একটা স্লিপ কিনে নিব। যাক, তাহলে এখন মোটামুটি আর তেমন কোনো কাজ টাজ নাই, তো একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করব, তারপরে বাসায় ঢুকে যাব। আজকে আর বাইরে টাইরে থাকবো না, কাজের মধ্যে কাজ হচ্ছে। আজকে একটা পেমেন্ট, ওই যে বললাম না একটা মিটিং ছিল প্লাস পেমেন্টের ব্যাপার, ওই পেমেন্টটা পেয়ে গেছি। ব্যাগের মধ্যে আছে চেক, কালকে জমা দিয়ে দিব, ক্যাশ হয়ে যাবে। অ্যান্ড তারপরে আমরা ঘুরতে যাব, খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাব। এটার ইঞ্জিন অয়েলেরও মোটামুটি প্রায় শেষ দিকে চলে আসছে। অল্প কয়েকদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে ইঞ্জিন অয়েলটা ফেলবো, নতুন ইঞ্জিন অয়েলটা ঢালবো, অ্যান্ড দেন শাই করে বের হয়ে যাবো। তাহলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ জানাবেন কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই গাড়িটার নাম কি? অ্যাভেঞ্জার, বাজাজ অ্যাভেঞ্জার একটা বাইক আছে, তো এটা অ্যাভেঞ্জার একটা গাড়ি আছে। ইয়ো chill bro, check the mic and make sure it sound right, boy.